স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আহত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। তারেককে জব্বর শিক্ষা দিতে গোপন ছক কষে ফেলেছে হাসিনার আওয়ামী লীগ। চরম শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আবার গদিতে ফেরার মাস্টার প্ল্যান সাজিয়েছে হাসিনার দল। গোপন চালে ফেসে যাচ্ছে তারেকের সরকার। পুরো প্ল্যানটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে তারেক সরকারের পালানোর কোনো রাস্তাই না থাকে। একটা ফটকাবাজ, এটা আমরা আগে থেকে জানতাম। জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম, এখন তো সত্য। শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য। আমার জীবনে রাজনৈতিক শক্তি যেটি, তার নেতাকে দিল্লিতে না রেখে কাতারে পাঠিয়ে দেওয়ার তো ভারতেরও কোনো যুক্তিসঙ্গত। বেশিরভাগ সময়টাই থাকছেন ভারতের দিল্লিতে এবং মায়ের সঙ্গে অবাধে দেখা করছেন। এবং অনেক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা কন্যা পুতুলও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় করতে নানা রকম ভূমিকা রাখার চেষ্টা করছেন। কাজেই এমন একটা অবাধ পরিবেশ যে শেখ হাসিনার জন্য ভারত সরকার দিল্লিতে তৈরি করে দিয়েছে। তার সাব্বাস সাব্বাস শেখ হাসিনা, খেলা কিন্তু এবার খেলে দিয়েছে। আওয়ামী লীগের যে খেলাটা তারা ইতিমধ্যেই নতুনভাবে শুরু করে দিয়েছে। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনার ভিডিওর বিশেষ বিশেষ কিছু অংশ, যার বিস্তারিত সামনে অবশ্যই দেওয়া আছে। পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য লিখবেন কমেন্ট বক্সে। শেখ হাসিনা খেলা দেখানোর জন্য কাতার সফরে যাচ্ছেন। এইটা আসলে কতটুকু সত্য মিথ্যা আমরা বিশ্লেষণটা শুনলেই জানতে পারবো। এদিকে জনাব তারেক রহমান, বিএনপির যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, তিনি আসলে মহা বিপদে আছেন এবং এই সরকার কতদিন টিকবে না টিকবে সেটা হয়তোবা ধীরে ধীরে এটা আমরা জানতে পারবো। মাত্র তো শুরু হলো কয়েকদিন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, সেই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো। চলেন আগে বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। ইউনুস যে একটা ফটকাবাজ, এটা আমরা আগে থেকে জানতাম। জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম, এখন তো সত্য। শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনীতিক ট্যাগ যে যেভাবে পারে দিচ্ছে। জেল থেকে বের হওয়ার পর আমি একটা প্রতিক্রিয়া পাচ্ছি, যেখানে যাই সবাই খুব জড়িয়ে ধরে যে আপনার জন্য দোয়া করছিলাম। আমি রিয়েলি বিলিভ করি যে তারা দোয়া করছিল আমার জন্য, নতুবা যে প্যাসে পড়ছিলাম আমি, এখান থেকে বের হওয়া কঠিন ছিল। সরকারের রহমত হয়েছে, রহমত হওয়ার ফলে আমি বের হতে পারছি। যে আমার যেটা হয় আর কি, আমি তো আমার মামলা দিয়ে বের হচ্ছি, আর একটা মামলা দেয় নাই, এটা হচ্ছে রহমত। দুটো মামলাই তো রিজেক্ট করছিল, শেষ পর্যায়ে রিজেক্ট করার পরে আবার সরকারের উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করা হয়েছে, ওনারা হেল্প করছেন যে না, এভাবে থাকা ওনার এভাবেই উচিত না, বের করছেন। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ আমাকে লাল বাদর বলে, কেউ কালা বাদর বলে, এইভাবেই চলতেছে। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনীতিক ট্যাগ যে যেভাবে পারে দিচ্ছে। এটার কারণও হয়তো হতে পারে, কারণ জুলাইতে যখন আন্দোলন চলছিল তখন এই যে রংপুর ইউনিভার্সিটির ছেলেটা যখন মারা গেল, আবু সাইদ যখন মারা গেল, সেদিন আমি এটার প্রতিবাদ করে লিখেছিলাম। দীপুভাইয়ের এই যে অনলাইন আছে, সেখানে দীপুভাই বলছে, বুঝছেন, দেখেন এই আনিস আলমগীর যে আওয়ামী লীগের সাংবাদিক, সেও প্রতিবাদ করছে। আওয়ামী লীগের মানে দীপুভাই আমাকে টাইটেল দিচ্ছে আওয়ামী লীগের সাংবাদিক। যখন 3 তারিখে যখন হলো শহীদ মিনারে যখন হচ্ছিল, এর মধ্যে আমি সমালোচনা করছিলাম সরকার যেভাবে কাজ করছে এটা ঠিক হচ্ছে না। বাট আমার হচ্ছে যে বিরোধী দলও ভালো করছে না। বিরোধী দল এমন আমাদের জাতীয় সম্পদগুলো কেন নষ্ট করছে, এর বিরুদ্ধে আমি লিখেছিলাম। সেটাকে আবার এখন এনসিপির পোলাপান এটাতে খুব মজা পায়, এটা শেয়ার করে যে আমি বিরোধী দলকে বলছি যে তারা এমন একজন নেতা তৈরি করতে পারে নাই যেটা শেখ হাসিনাকে মোকাবেলার জন্য। তার মানে আমি শেখ হাসিনাকে হাইলাইট করেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, এটা তাদের দৃষ্টিভঙ্গি। যাই হোক, পরে 3 তারিখে যখন শহীদ মিনারে সমাবেশ, তখনও বললাম যে এবার আপনি ক্ষান্ত দেন, যান এবার। তো আর কিভাবে বলতো, আমাদের সাংবাদিকদের পক্ষে কি রাস্তায় নেমে সরকারের প্রতিবাদ করব, সরকারের বিরুদ্ধে দেবো, সেটা তো হতে পারে না। বাট ইন ওয়ান সেন্স আমি সাপোর্ট করেছিলাম, কিন্তু আজকের দিনে এসে মনে হচ্ছে যে এই সাপোর্টটা ভুল হয়েছিল। এই যে জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। আমাদেরকে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা বলে এখানে মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য এসেছে। এখানে ছাত্রদের নেপথ্যে জঙ্গিবাদীরা ছিল, সব কিছু মানে ছাত্ররা সামনে শিক্ষিত করবেন না, কিংবা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের সীমান্তে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন না।
এমন আর কোনো রাজনৈতিক পক্ষর সন্ধান এখনো পান নাই। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ করবার পরে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে ভারত সরকার নাকি কাতারে পাঠিয়ে দিতে চায় শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে সরিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে, এমন খবরাখবর প্রকাশিত হতে থাকে। বিশেষভাবে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিন, তারা এক দফা খবর ছাপে যে কাতার বা অন্য কোনো দেশে যেতেই রাজি নন শেখ হাসিনা। এরপর সম্প্রতি তারা খবর ছেপেছে যে রিফাইন্ড আওয়ামী লীগেও রাজি নন শেখ হাসিনা, এবং তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে গত সপ্তাহখানেক ধরে শেখ হাসিনাকে কি সত্যি ভারত আর রাখতে চাইছে না, ভারত কাতার পাঠিয়ে দিতে চাইছে, এই আলাপটা নানাভাবে দানা বেঁধে উঠেছে। দেখেন, কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ কখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো খাতিরের দেশ ছিল না। কাজেই কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ খুব মানে আগ্রহের সঙ্গে শেখ হাসিনাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় বা আতিথ্য দিতে চাইবেন, সেটা ভাববার কোনো কারণ নাই। এমনকি শেখ হাসিনার কখনো মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে এমন কোনো খাতির দেখা যায় নাই, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর গণতন্ত্রের বিষয়ে আওয়ামী লীগের রাজনীতির এমন কোনো ভক্তি শ্রদ্ধা দেখা যায় নাই যে সে তার উপরে ভরসা করে শেখ হাসিনা কাতার রওনা হবেন। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন এ প্রসঙ্গে যখন 2025-এর অক্টোবরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতারা প্রশ্ন করেছিলেন, তিনি স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা ততদিনই থাকবেন ভারতে যতদিন তিনি চাইবেন। এই একই কথা স্পষ্টভাবে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে আইআইটিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত ডিসেম্বরে বলে আবারও শিরোনাম হয়েছিলেন যে শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি চাইবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। কাজেই ভারত সরকার হঠাৎ করে শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চাইবে, এই পুরো গল্পটা ভীষণভাবে যে গাঁজাখড়ি সেটা বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে খুব বেশি ধারণা থাকবার প্রয়োজন হয় না। ভারত সরকার সেই 1959 সাল থেকে চীনের এই যে দোর্দণ্ড প্রতাপশালী সরকার এবং চীনের সরকারের সঙ্গে তাদের সম্পর্কের যে ওঠানামা, এক রকমের বিরূপ সম্পর্ক, এর মধ্যেই কিন্তু দালাই লামাকে আশ্রয় দিয়ে গেছে। শুধু তাই নয়, দালাই লামা ভারতেরই হিমাচল প্রদেশে ধর্মশালায় রীতিমতো নির্বাসিত সরকার পরিচালনা করছেন। দেখেন, শেখ হাসিনাকে ভারত সরকারের এই যে আতিথ্য দান, এবং ভারত সরকার এটাকে যে ব্যাখ্যা করেন যে শেখ হাসিনা যেহেতু তাদের দীর্ঘ সময়ের বন্ধু, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে তাদের নির্ভরযোগ্য বন্ধু, কাজেই এই সময়ে তারা মনে করেছেন যে তাদের এই সমর্থনটুকু শেখ হাসিনাকে দেওয়া উচিত। কিন্তু শুধুই কি তাই, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের বন্ধু কই? মোদী সরকার বা প্রধানমন্ত্রী মোদী নিজে ভীষণ আগ্রহ নিয়ে হাত বাড়িয়ে খালেদা জিয়ার মৃত্যুর পর যদিও বা দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় চিঠিতে লিখে কিংবা পার্লামেন্টে শোক প্রস্তাব এনে বললেন বটে খালেদা জিয়ার সঙ্গে ভারতের, কিন্তু ভারত সরকার, ভারতের সুশীল সমাজ, ভারতের সংবাদ মাধ্যম খুব ভালো করে জানে কখনো খালেদা জিয়া সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা জমে উঠতে পারেনি, বরং সবসময় বিএনপি সরকারের শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেই 7 সিস্টার্স অশান্ত থেকেছে। এবং বারবার তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ভারত বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করবে এসব ভয় দেখিয়ে ভোট পেয়ে এসেছেন। কাজেই ওই যে যারা মাহফুজ আনামের মতো সব বাস্কেটে ডিম রাখার কথা বলেন বাংলাদেশে কিংবা ভারতে, শশী থারুরের মতো যারা এই তত্ত্ব দেন, সে তত্ত্বে ঠিক শতভাগ ভরসা যে করা যায় না, সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যারা কিনা দীর্ঘ সময় ধরে
এই পররাষ্ট্রনীতি কূটনীতি পরিচালনা করে এসেছিলেন তারা খুব ভালো করে জানেন। কাজেই এই অবস্থায় শেখ হাসিনা মানে বাংলাদেশে যেই দেশটির সাথে তাদের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, সেই দেশে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি যেটি, তার নেতাকে দিল্লিতে না রেখে কাতারে পাঠিয়ে দেওয়ার তো ভারতেরও কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। ভারত দেখেছে এমনকি সাম্প্রতিক সময়ে যে আওয়ামী লীগ যদিও বা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু নির্বাচনে বিএনপিকে জিতিয়ে আনতে, জামায়াত বিরোধী একমাত্র পক্ষটিকে জিতিয়ে আনতে, ভারতকে একটা স্বস্তিকর পরিস্থিতি দিতে কতটা ভূমিকা রাখতে পেরেছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা এই নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির পক্ষে দাঁড়িয়েছে। একদিকে তাদের প্রত্যাশা ছিল বিএনপি তাদেরকে রাজনীতিতে আবারও সক্রিয় হতে সহায়তা করবে, অন্যদিকে জামায়াতকে আটকাতে আওয়ামী লীগ ভীষণভাবে একটা কার্যকরী ভূমিকা রেখেছে। কাজেই ভারত সরকার খুব ভালো করে জানে যে তারেক। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন কমেন্ট বক্স এবং ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা রীতিমতো শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ আসবে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই। শেখ হাসিনা ছাড়া আর কোনো কিছু চিন্তা করা যায় না। তো বর্তমানে যে বিএনপি সরকার রয়েছে তারা কাজ করছে, তারেক রহমান কাজ করছে, তবে কতটুকু করছে, কি করছে না করছে এগুলো কিন্তু আমরা দেখছি। কিন্তু যারা আওয়ামী লীগের ফ্যান আছেন তারা কখনো আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ক্ষমতায় দেখতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এবং শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই কিন্তু হয়েছে। ইউনূস কীরকম লোক সেটা কিন্তু শেখ হাসিনা আগেই বুঝতে পেরেছিলেন, যা অন্য কেউ বুঝতে পারেনি।